হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ইউনিট 3 থেকে গুরুত্বপূর্ণ 4টি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে পরিবেশের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব আলোচনা করো। প্রতিটা প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। দেখো অ্যান্সারটা কি বলা হচ্ছে, দেখো জনসংখ্যা বৃদ্ধি একটি গুরুতর বৈষয়িক সমস্যা, অর্থাৎ পুরো বিশ্বব্যাপী একটা সমস্যা যা পরিবেশের ওপর বহুমাত্রিক প্রভাব ফেলেছে। প্রতিনিয়ত মানুষের সংখ্যা বাড়ার ফলে প্রাকৃতিক সম্পদের ওপর চাপ অত্যাধিক হারে বৃদ্ধি পাচ্ছে। মূলত খাদ্য, বাসস্থান, জল, বিদ্যুৎ, জ্বালানি ইত্যাদির চাহিদা মেটাতে গিয়ে বনাঞ্চল কেটে ফেলা, জলধারা শুকিয়ে ফেলা এবং জীববৈচিত্র্য ধ্বংস করার মতো ঘটনাগুলি ঘটছে। উদাহরণস্বরূপ শহরাঞ্চলের জনসংখ্যা বেড়ে যাওয়ায় অপতল ড্রেনেজ ব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনার অভাবে জল ও বায়ু দূষণ বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে কৃষিকাজের জন্য অতিরিক্ত জমির প্রয়োজন হলে বনভূমি ধ্বংস হয়, যার ফলে কার্বন ডাই অক্সাইড শোষণের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় এবং বৈষয়িক উষ্ণায়ন বৃদ্ধি পায়। তাছাড়া অধিক জনসংখ্যা মানে অধিক যানবাহন, শিল্প প্রতিষ্ঠান ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার, যা পরিবেশে গ্রিনহাউস গ্যাসের মাত্রা বৃদ্ধি করছে এবং এর ফলে তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া, খরা, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের পরিমাণও বাড়ছে। বিশেষত উন্নয়নশীল দেশে এই সমস্যাটি আরও তীব্র, কারণ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবেশ বান্ধব অবকাঠামো গড়ে তোলার মতো আর্থিক ও কারিগরি সুযোগ থাকে না। ফলে অপরিকল্পিত নগরায়ন, বিস্তৃত বস্তির প্রসার এবং অপর্যাপ্ত স্যানিটেশন পরিবেশে মারাত্মক ক্ষতি করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, তবে এই সমস্যার মোকাবিলার জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সচেতনতা বৃদ্ধি বলছে তবে এই সমস্যা মোকাবিলায় জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সচেতনতা বৃদ্ধি, শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন ও পরিবার পরিকল্পনার মতো কর্মসূচির গুরুত্ব অপরিসীম। একই সঙ্গে পরিবেশ বান্ধব জীবনযাপন, পুনর্ব্যবহারযোগ্য জিনিসপত্রের ব্যবহার এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে পরিবেশ সংরক্ষণ নীতি গ্রহণ করা হবে। সবশেষে বলা যায়, জনসংখ্যার বৃদ্ধি যদি নিয়ন্ত্রিত না হয় তবে তা পরিবেশের ওপর ধ্বংসাত্মক প্রভাব ফেলে। তাই মানুষের চাহিদা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করাই ভবিষ্যতের পৃথিবীকে রক্ষা করার একমাত্র পথ। পরের প্রশ্ন, পুনর্বাসন ও পুনর্স্থাপন বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করবে বলে ভাবছো, তাহলে নিচে যে নম্বরটা দেওয়া আছে এই নম্বরে তোমরা যোগাযোগ করে পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এখানে পুনর্বাসন বা পুনর্স্থাপন বলতে কি বোঝো এটা একটু তোমরা বুঝে নাও। দেখো, পুনর্বাসন ও পুনর্স্থাপন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে উন্নয়নমূলক প্রকল্পের জন্য উচ্ছেদ হওয়া মানুষদের নতুন পরিবেশে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে পুনরায় প্রতিষ্ঠিত করা হয়। এই দুই প্রক্রিয়া প্রায়শই একসাথে ব্যবহৃত হলেও এদের কার্যকারিতা ও লক্ষ্য ভিন্ন। পুনর্স্থাপন বলতে মূলত উচ্ছেদ হওয়া জনগোষ্ঠীকে নতুন স্থানে পুনরায় বসবাসের ব্যবস্থা করাকে বোঝায়। এতে তাদের থাকার ঘর, জমি, পানীয় জল, স্বাস্থ্য এবং শিক্ষার প্রাথমিক সুযোগ সুবিধা প্রদান করা হয়। অপরদিকে পুনর্বাসন একটি তুলনামূলক দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যা শুধুমাত্র বসবাসের স্থান নয়, বরং জীবিকা, সমাজের গ্রহণযোগ্যতা, সাংস্কৃতিক চর্চা, মানসিক স্থিতিশীলতা পুনর্গঠনের ক্ষেত্রেও গুরুত্ব প্রদান করে। ভারতের নর্মদা বাঁচাও প্রকল্প, পস্কো বিরোধী আন্দোলনের মতো বিভিন্ন প্রকল্প দেখা গেছে ক্ষতিগ্রস্তরা অনেক সময় সঠিক ক্ষতিপূরণ, জমি কিংবা জীবিকার সুযোগ পায় না, বরং তারা চরম দারিদ্র্য, বেকারত্ব এবং মানসিক অবসাদের শিকার হয়। ফলে পুনর্বাসন যদি মানবিক দৃষ্টিকোণ থেকে পরিচালনা না হয় তাহলে তার প্রকৃত অর্থ টেকসই হতে পারে না। শুধুমাত্র বসতবাড়ি গড়ে দিলেই পুনর্বাসন সফল হয় না, বরং মানুষ যাতে নতুন পরিবেশে আত্মমর্যাদা বজায় রেখে
আত্মমর্যাদা বজায় রেখে জীবন কাটাতে পারে, সেটাই এর মূল লক্ষ্য হওয়া উচিত। অর্থাৎ এই প্রক্রিয়াটি মানুষের মৌলিক অধিকার ও সামাজিক ন্যায় বিচারের সঙ্গে গভীরভাবে জড়িত। পুনর্বাসন ও পুনর্স্থাপন প্রকৃত অর্থে তখনই সফল হয় যখন উচ্ছেদের ফলে মানুষের যেসব ক্ষতির মুখোমুখি হয়েছে তার পূর্ণ পরিপ্রেক্ষিতে একটি মানবিক ও অংশগ্রহণমূলক ব্যবস্থা গড়ে তোলা যায়। এবারে পরের প্রশ্ন কি বলা হচ্ছে? পরের প্রশ্ন হচ্ছে পরিবেশ সংরক্ষণে সংস্কৃতির ভূমিকা লেখো। এই পরিবেশ সংরক্ষণে সংস্কৃতির ভূমিকা এটা বুঝে নাও। পরিবেশ সংরক্ষণ শুধু আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ওপর নির্ভরশীল নয়, বরং বিভিন্ন সমাজ ও সংস্কৃতির মধ্যে পরিবেশ রক্ষার এক দৃঢ় ঐতিহ্য রয়েছে। প্রাচীনকাল থেকে মানুষ প্রকৃতিকে দেবতা রূপে কল্পনা করেছে এবং তার সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে তুলেছে। ভারতীয় সংস্কৃতিতে গঙ্গা, যমুনা, তুলসী, বট গাছ, পশু পাখি ইত্যাদির পূজা করার মাধ্যমে প্রকৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এই ধরনের সাংস্কৃতিক অনুশীলন কেবল ধর্মীয় নয়, পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ উত্তরাখণ্ডে অনুষ্ঠিত চিপকো আন্দোলন এ নারীরা গাছকে জড়িয়ে ধরে বন উজাড়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, যা এক ঐতিহাসিক পরিবেশ আন্দোলনে পরিণত হয়। এছাড়া লোক সংস্কৃতিতেও পরিবেশ সংরক্ষণের শিক্ষা রয়েছে। আদিবাসী জনগোষ্ঠী বন, জল, মাটি এই তিনটি উপাদানকে জীবনের মূল ভিত্তি হিসাবে দেখে এবং তার ব্যবহার এবং সংরক্ষণের নৈতিক দৃষ্টিভঙ্গি অবলম্বন করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, আধুনিক পরিবেশ আন্দোলনে এই প্রাচীন ও স্থানীয় জ্ঞানের মূল্য বৃদ্ধি পাচ্ছে, কারণ বিজ্ঞান যেমন তথ্য দেয়, সংস্কৃতি যেখানে মূল্যবোধ গড়ে তোলে। আজকের দিনে যেভাবে প্রাকৃতিক সম্পদের অপব্যবহার ও পরিবেশ দূষণ বেড়ে চলেছে তা রোধ করতে হলে সাংস্কৃতিক মূল্যবোধ ও পরিবেশ বান্ধব জীবনধারার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে গ্রামীণ সমাজে বৃক্ষরোপণ উৎসব, নদী পূজা, কৃষিকাজের প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার ইত্যাদি পরিবেশ সংরক্ষণের কাজে বড় ভূমিকা রাখে। তাই বলা যায় টেকসই উন্নয়নের লক্ষ্যে পরিবেশ রক্ষার জন্য সাংস্কৃতিক চর্চা ঐতিহ্য একটি শক্তিশালী হাতিয়ার, যা যুগ যুগ ধরে পরিবেশ ও মানুষের মাঝে সহাবস্থানের বার্তা বহন করে চলেছে। এবারে আছে ইকো ফেমিনিজম বলতে কি বোঝো? শেষ প্রশ্ন। ইকো ফেমিনিজম হলো একটি বিশেষ দর্শন ও সামাজিক আন্দোলন যা নারীবাদ এবং পরিবেশবাদকে একত্রিত করে। এই তথ্য অনুযায়ী নারী ও প্রকৃতি এই দুই সত্তার ওপর পুরুষতান্ত্রিক সমাজের যে শোষণ ও দমনমূলক আধিপত্য বিদ্যমান তা একই ধরনের এবং এই অবস্থা থেকে মুক্তির জন্য যৌথ লড়াই প্রয়োজন। ইকো ফেমিনিস্ট চিন্তাবিদদের মতে আধুনিক পিতৃতান্ত্রিক সমাজ প্রকৃতিকে শোষণের বস্তু হিসাবে দেখে এবং নারীকে পুরুষের অধীনস্থ করে। ভারতের প্রখ্যাত পরিবেশ চিন্তাবিদ দেখো বন্দনা শিবার মতে, এটা স্পেলিংটা ঠিক করবে, বন্দনা শিবার মতে নারীরা প্রকৃতির সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত, কারণ তারা কৃষিকাজ, জল সংগ্রহ, জ্বালানি সংগ্রহ, বীজ সংরক্ষণের মতো কাজের মাধ্যমে পরিবেশ রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে যখন প্রকৃতির ওপর কোনো আঘাত আসে তখন নারীর জীবন জীবিকা বিপন্ন হয়। ইকো ফেমিনিজম কেবল একটি অভিযোগের ভাষা নয়, বরং এটি বিকল্প উন্নয়নের একটি মডেল, যেখানে সহানুভূতি, যত্ন, স্থানীয় জ্ঞান, টেকসই ব্যবহার এবং বিকেন্দ্রীকরণের ওপর জোর দেওয়া হয়। চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, তারপরে কেনিয়ার গ্রিন বেল্ট মুভমেন্ট, এই সমস্ত পরিবেশ আন্দোলন নারীদের অংশগ্রহণ এবং নেতৃত্ব ইকো ফেমিনিস্ট ভাবনার বাস্তব প্রতিফলন। এই দর্শনের মাধ্যমে বোঝা যায় নারী ও প্রকৃতির মধ্যে একটি আধ্যাত্মিক ও ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে, যা কেবল বৈজ্ঞানিক বিশ্লেষণ নয়, বরং ন্যায় বিচার ও সহানুভূতির ভিত্তিতে মূল্যায়ন করতে হবে। আজকের বিশ্বে যেখানে পরিবেশ বিপর্যয় এবং সামাজিক বৈষম্য বাড়ছে, সেখানে ইকো ফেমিনিজম একটি বিকল্প পথ দেখায়, একটি মানবিক, টেকসই ও সমাজভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন।
এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 4টি 5 নম্বরের প্রশ্নের উত্তর ইউনিট 3 থেকে।